পরিত্যক্ত জায়গাগুলো সবসময়ই রহস্যময়, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছ সেগুলোর ভেতরে সত্যিই কিছু লুকিয়ে আছে কিনা? আমি আর ইমরান এক রাতে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম, আর যা দেখেছিলাম তা আমাদের দুঃস্বপ্নে ফিরতে বাধ্য করে। তুমি কি সাহসী? তাহলে এসো, এই ভয়ঙ্কর যাত্রা। রাত তখন প্রায় 11টা। আমি, রাকিব, এক বন্ধুকে নিয়ে এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে কোথাও একটা ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। এই বাড়ির নাম নিশীথ ভবন, যেখানে নাকি কয়েক দশক আগে এক ধনী জমিদারের পরিবার অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে এই বাড়িটাকে কেউ আর বসবাসের জন্য বেছে নেয়নি। তুই তো সাহসী, তাই না? তাহলে চল। হাসতে হাসতে বলল ইমরান, আমার বন্ধু। আমার গলা শুকিয়ে আসছিল, কিন্তু মুখে সাহস দেখালাম, এইসব ভুতুড়ে কাহিনী আমার বিশ্বাস নেই। চল ভিতরে গিয়ে দেখে আসি। আমরা দুজন ধীরে ধীরে লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম। গেটটা এমন একটা শব্দ করল যেন শতাব্দীর পর কেউ এটাকে ছুঁয়েছে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আমাদের গা ছুঁয়ে গেল। আশেপাশের গাছগুলোর পাতা নড়ে উঠল অদ্ভুতভাবে, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোলাম। মেঝেটা এত ধুলোয় ঢাকা ছিল যে আমাদের প্রতিটা পায়ের ছাপ স্পষ্ট হয়ে থাকছিল। হঠাৎ ঠক ঠক ঠক, কোথাও যেন কেউ পায়ের শব্দ করছে। কেউ আছে? ইমরান ভয় মেশানো গলায় বলল। কিন্তু প্রতিক্রিয়া নেই। আমরা সামনের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ করেই একটা জানালার পর্দা নড়ে উঠল, অথচ বাতাস একদমই বইছিল না। আমাদের শ্বাস আটকে গেল। হঠাৎ করেই দেয়ালের এক কোণ থেকে একটা শব্দ এল, আমাকে বের করো। আমরা চমকে উঠলাম। কার কথা সেটা? এত গভীর, এত করুণ, এত কষ্টে ভরা কণ্ঠস্বর যে গা শিউরে উঠল। ইমরান আমার হাত টেনে ধরল, চল, এখান থেকে বের হয়ে যাই। কিন্তু ঠিক তখনই দরজাটা আপনার সামনে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। আমাদের শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। কেউ যেন ফিসফিস করে আমাদের চারপাশে ঘুরছে। মোবাইলের আলো একবার জ্বলে উঠছে, একবার নিভে যাচ্ছে। কি চাই তোমার? আমি চিৎকার করে বললাম। একটা মিহি হাসির শব্দ শোনা গেল। এরপর চারদিক নিস্তব্ধ। ঘরের ভেতর একটা গন্ধ ভেসে এল, পুরনো, পচা মাংসের মতো গন্ধ। ইমরান কাশতে লাগলো। আমরা টর্চের আলো ঘুরিয়ে চারপাশ দেখছিলাম। হঠাৎ করেই এক কোণে একটা ছায়া দেখতে পেলাম। একজন মহিলা। তার সাদা শাড়িটা ধুলোয় ভরা, চুল এলোমেলো, চোখজোড়া কোটরের গভীরে ডুবে আছে। তোমরা এখানে কেন এসেছো? তার গলা যেন আমাদের হৃৎপিণ্ড চেপে ধরল। ইমরান আমার হাত চেপে ধরল, তার ঠোঁট কাঁপছে। আমি কোনোমতে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, তুমি কে? মহিলাটি এক পা এগিয়ে এলো, আমাদের কাছে আসতে থাকলো। আমি এই বাড়ির শেষ বাসিন্দা। আমায় কেউ খুঁজে পায়নি। তার কণ্ঠস্বর ফাটল ধরল, এবং হঠাৎ করেই সে চিৎকার করে উঠল, আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল। আমরা চিৎকার করে পেছনের দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা তখনও বন্ধ। হঠাৎ করেই পুরো বাড়িটা কাঁপতে লাগলো। দেয়াল থেকে পুরনো রক্ত ঝরতে শুরু করলো, জানালাগুলো নিজের থেকে খোলামেলা হয়ে গেল, আর সেই মহিলাটি আমাদের দিকে তেড়ে আসতে থাকলো। আমরা দরজায় লাথি মারতে থাকলাম, কিন্তু কিছুতেই খুলছিল না। আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম, দয়া করে আমাদের ছেড়ে দাও। মহিলাটি একেবারে আমাদের মুখের সামনে এসে দাঁড়ালো, তার ঠান্ডা নিঃশ্বাস আমাদের মুখে লাগছিল। তারপর হঠাৎ করেই সবকিছু থেমে গেল। দরজাটা আপনা আপনি খুলে গেল। আমরা মুহূর্ত নষ্ট না করে দৌড়ে বেরিয়ে এলাম। গেট পার হতেই পেছনে ফিরে তাকালাম, কিন্তু অবাক করা বিষয় হলো, বাড়িটা সেখানে নেই। সেদিন রাতের ঘটনার পর আমাদের শরীরের রক্ত যেন জমে গিয়েছিল। নিঃশব্দ রাতে সেই ফিসফিসানি এখনো কানে বাজছিল, আমাকে বের করো। ইমরান আর আমি সারা রাত জেগে রইলাম, দরজা জানালা বন্ধ করে। অথচ বারবার মনে হচ্ছিল, আমাদের ঘরের কোণ থেকে কেউ আমাদের দেখছে। ভোরের আলো ফুটতেই আমরা দৌড়ে গ্রামের এক বয়স্ক মানুষের কাছে গেলাম, যিনি ওই পুরনো বাড়ির ইতিহাস জানতেন। তিনি আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা নিশীথ ভবনে গিয়েছিলে, তাই তো? আমরা মাথা ঝাঁকালাম। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই বাড়ি বহু আগেই ধ্বংস হয়ে গেছে, এখন সেখানে কিছুই নেই। আমরা আঁতকে উঠলাম। কিন্তু আমরা তো বাড়ির ভেতরে ঢুকেছিলাম। ঘরের ভেতরে একটা মহিলা, সে আমাদের ভয় দেখাচ্ছিল।
বয়স্ক লোকটি শূন্যদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, তাহলে সে এখনো রয়ে গেছে বন্দী হয়ে। আমরা আরও খোঁজ নিতে শুরু করলাম। জানলাম অনেক বছর আগে প্রতিভা নামে এক তরুণীকে জমিদার নিশীথ রায়ের আদেশে ওই বাড়ির নিচতলার একটি কক্ষে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। জমিদারের নিষ্ঠুরতার কারণ ছিল সে মেয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু প্রতিভার আত্মা শান্তি পায়নি। সে ওই বাড়ির অভিশাপ হয়ে রয়ে গেছে। যারা তার ডাক শুনে সেখানে যায় তাদের আর সহজে মুক্তি দেয় না। আমরা বুঝতে পারলাম সেদিন আমাদেরও হয়তো তার কবলে পড়ে শেষ হয়ে যেতে হতো। কিন্তু কেন সে আমাদের ছেড়ে দিল? এরপর কেটে গেছে কয়েক মাস। আমরা চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়, জানালার বাইরে দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে। এক রাতে আমি স্বপ্নে স্পষ্ট শুনতে পেলাম সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা ফিরে এসো, আমাকে মুক্ত করো। ভয়ে আমার শরীর জমে গেল। এটা কি সত্যি স্বপ্ন ছিল, নাকি সে সত্যিই আমাকে ডাকছিল? আমরা সিদ্ধান্ত নিলাম একবার সেই জায়গায় গিয়ে রহস্যের শেষ দেখতে হবে। হয়তো আমাদেরই কিছু করতে হবে যাতে প্রতিভার আত্মা মুক্তি পায়। পরের পূর্ণিমা রাতে আমরা আবার ফিরে গেলাম সেই জায়গায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এইবার সেখানে কোনো বাড়ির চিহ্ন নেই, কেবল এক বিশাল অন্ধকার ফাঁকা মাঠ। আমরা বিস্মিত, তবে কি আমরা যা দেখেছিলাম তা বাস্তব ছিল না? ঠিক তখনই আমাদের পায়ের নিচে মাটি কাঁপতে লাগলো। একটা ফিসফিসানি কানে ভেসে এলো, তোমরা চলে এসেছো। এবং হঠাৎ করেই আমাদের সামনে মাটি ফেটে গেল। সেই ফাটলের মধ্যে অন্ধকারের অতল থেকে একজোড়া রক্তলাল চোখ আমাদের দিকে তাকিয়েছিল। মাটি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হলো আমরা যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। পায়ের নিচে শক্ত মাটি ছিল না, শুধু এক কালো শূন্যতা। আর সেই অন্ধকারের মধ্যেই জ্বলজ্বল করছিল দুটি ভয়ঙ্কর রক্তলাল চোখ। ইমরান চিৎকার করে উঠল, দৌড়া, এখান থেকে বের হতে হবে। কিন্তু আমার পা যেন জমে গিয়েছিল। সেই চোখ দুটো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, আর কানে ভেসে আসছিল সেই পরিচিত কণ্ঠস্বর, তোমরা ফিরে এসেছো, এবার আমায় মুক্ত করো। আমি অস্পষ্ট গলায় বললাম, কিন্তু তুমি কি চাও? কিভাবে তোমায় মুক্ত করব? এক মুহূর্তের জন্য যেন চারপাশের হাওয়া ভারী হয়ে উঠল। এরপর সেই গভীর অন্ধকারের মধ্য থেকে একটা কঙ্কালসার হাত উঠে এল, মাটির ফাটল থেকে বেরিয়ে আসতে চাইছে। আমরা দেরি না করে পাশের গ্রামের পুরনো নথিপত্র ঘাঁটতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল জমিদারের গুন্ডারা প্রতিভাকে নিশীথ ভবনের আঙিনায় কবর দিয়েছিল। আমরা একদল লোক নিয়ে আবার সেই জায়গায় ফিরলাম। এবার দিনের আলোয় হাতে হাতে কোদাল মাটি খোঁড়া শুরু করলাম। প্রথম